ফ্যামিলি কাউকে এসব ঘটনা বলতাম না। আমাদের ওইটাই শেখানো হয়েছে যে দেখো যত যাই হোক স্বামীর সংসারই, এবং ওই সংসার কখনো ত্যাগ করা যাবে না। এত মাইক দিতে আমার স্পাইনাল কর্ড ভেঙে দিছে। আমার মেয়েরা আমাকে লাস্টে বলে যে মা আর কত, তুমি ছেড়ে দাও বাবাকে, কারণ দেখো আমরাই তো ঘুমাইতে পারি না, আমাদেরই দম বন্ধ হয়ে যায় মা, আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না মা, আমাদেরকে নিঃশ্বাস নিতে দাও। সে দেখে তার মা নামাজ পড়তেছে তাহাজ্জুদে, তার মার নামাজের বিছানা থেকে টেনে নিয়ে মারতেছে। যদি আমার মেয়েরা এই পরিবেশটা না দেখতো, আপনি যদি আমাকে একরকম মারতেন পিটতেন তাও আমি আপনার সাথে সংসার করতাম। আমার সন্তানকে আমি এই পরিবেশ দিতে পারি না। গাঁজা সেবন করতো, ইয়াবা সেবন করে, এবং আমাদের বাসায় যখনই আমি বাধা কোনো কাজে নিয়ে রাখলে ওই কাজে নিয়ে শারীরিক সম্পর্ক করতাম, এগুলো তো নর্মাল। এটা নাকি এতই হাই লেভেল, এতই হাই সোসাইটি যে এই সোসাইটিতে সবকিছুই নর্মাল হয়। তাহলে তোর বউকে রিসোর্টে নিয়ে যাবি, নিয়ে ডিক্সির সাথে কিছু মিশাই দিয়া এক্সচেঞ্জ করে ফেলবে। যে এতটা ডার্ক কিভাবে হয় একটা সোসাইটি। আমি অনেক সুইসাইড নোট নিতে গেছি, আমার সন্তান আমাকে ফিরাইছে যে মা মরো না, তুমি মরে গেলে আমাদের তো দেখার কেউ নাই মা, না আমার মেয়েগুলোকে দেখার মতো আসলে কেউ নাই। এই কথাটা যখনই আমি ভাবি তখন আমি ফিরত আসি যে না মরবো না, আমাকে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম জান্নাতুল নাইমা আনসারী, আমার হাজবেন্ডের নাম হচ্ছে এমডি আতিকুর রহমান। এটা আইটেক্স, যেটা স্প্যানিশ মাল্টিনেশনাল কোম্পানি, ওইটার কান্ট্রি ম্যানেজার হেড, এবং হচ্ছে ও ঢাকা বোট ক্লাবের ইসি মানে ডিটেক্টর, এবং হচ্ছে আগে রয়্যাল ক্লাবের মেম্বার, লিবার্টি ক্লাবেরও এক্স ডিরেক্টর ছিল, এখনো মেম্বার আছে ওইটার, বনানী ক্লাবের মেম্বার। এরকম যখন দিন দিন তার পজিশন হাই হতে থাকে, বিভিন্ন ক্লাবের সাথে বিভিন্ন বারের সাথে তার সম্পর্ক থাকে, ড্রিঙ্কস করতেছে মেয়েদের সাথে বসে। তো আমি দেখে যখনই আমি নিজের কানে শুনেছি বা দেখেছি, আমি বলেছি যে কেন এগুলো করছো, তখনই সে আমাকে মারধর করছে। অনেক কিছু আমি জানার পর আমি চুপ ছিলাম। আমি সংসারটা করতে চাইছি, আমি চাচ্ছিলাম আমি যে সংসারটা ধরে রাখি। আমার হচ্ছে বিয়ের বয়স 13 বছর আপ চলতেছে। আমার বিয়ের পরপরই আমি ফার্স্ট বেবি কনসিভ করি। করার পরই আমি জানতে পারি যে আমার হাজবেন্ডের বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক আছে, মেয়েদেরকে নিয়ে রিসোর্টে চলে যেত। এমনও হয়েছে যে আমি যখন হসপিটালের বেডে আমার বাচ্চা বেবি হবে, তখন সে আমাকে রেখে সে বিভিন্ন মেয়েদের সাথে তখন রাত কাটাতো। তো আমি যখন এগুলা বুঝতে শুরু করলাম, আমি যখন আমার মাদার ইন ল, আমার শাশুড়িকে বলেছি যে মা দেখেন এই অবস্থা, ও তো এরকম করে, মানে আপনি কি করবেন? তখন আমার শাশুড়ি উল্টা আমার হাজবেন্ডকে বলতো যে একটা ছেলে মানুষ যখন এত বড় হাই পজিশনে থাকে, এত বড় পজিশনে থাকে, ছেলে মানুষের 10টা গার্লফ্রেন্ড থাকতেই পারে, 10টা বউ বাইরে থাকতেই পারে, বাট বউ কেন সে কথা জানবে? তো এই হয়তো বলেই উনি আমাকে থাপ্পড় দেয় জীবনের প্রথম যেদিন মাইর খাই আমি বিয়ের পরপরই। আমার হাজবেন্ডকে বলে তুই কেন ওকে মারতেছিস না, তুই ওকে মাইর দে, এবং এই কথাগুলো যেন কখনই আমাদের বাসার বাইরে যাইতে না পারে। আমার যে দেবর হচ্ছে শেখ তোফা, ও বাসায় বসে বসে এক বক্স গাঁজা সেবন করতো, ইয়াবা সেবন করে, এবং আমাদের বাসায় যখনই আমি বাধা কোনো কাজে নিয়ে রাখলে ওই কাজে নিয়ে সে শারীরিক সম্পর্ক করতো। তো এগুলো যখন আমি জানতে পারি বা নিজ চোখে যখন দেখে ফেলতাম মাঝে মাঝে, কখনই কাউকে, আমার বাবা মা ফ্যামিলি কাউকে এইসব ঘটনা বলতাম না, শুধু একমাত্র আমার শাশুড়িকে আম্মাকে শেয়ার করতাম ফার্স্টের দিকে ঘটনা, যে মা এটা হয়েছে, আপনি ছাড়া কে করবে সলভ, আপনার ছেলে, আপনি একটু বুঝান বা একটু বলেন বা দেখেন না বিষয়টা কি হয়। ওনার কথা হচ্ছে ছেলে টাকা ইনকাম করতেছে, ছেলে যা ইচ্ছা তাই করবে, তুমি কে কথা বলার, তুমি বউ মানুষ, তুমি হচ্ছে ঘরে থাকবা, তোমাকে যা বলবে তাই শুনবা, রান্না বান্না করবা, সংসার করবা। এছাড়া আমার ফ্যামিলিকে কখনো আমি এগুলো শোনাই না, কারণ দেখেন আমাদের যে বাংলাদেশের কালচার গুলো আসলে কি বলবো, আমাদের ফ্যামিলি গুলো কখনো এগুলো মেনে নিতে পারে না। আমি চাইছি যে ও বাঁচুক, হ্যাঁ ও হয়তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করতাম। ফ্যামিলিগত ভাবে বন্ধু বান্ধবকে বলছি বা যে ওকে রিহাবে পাঠান, টিকটকে বাঁচান, রিহাবে কেন পাঠাইতে হবে, এগুলো তো নর্মাল। এটা নাকি এতই হাই লেভেল, এতই হাই সোসাইটি যে এই সোসাইটিতে সবকিছুই নর্মাল হয়। তো এক ভাবি আমাকে কল দিছে, যে ভাবি বলতেছে ভাবি একটা কথা তো আমি শুনেছি, সেটা হচ্ছে যে ভাইয়া বলতেছে নাকি যে
বউ এক্সচেঞ্জের কথা। আমি বলি এটা আবার কোন ধরনের কথা, এটা তো নতুন শুনলাম। বলে না ভাবি এগুলো তো হয়। আমি বলছি ভাবি আমি জানি না, এরকম কোন সমাজের কথা বলতেছো? হয় না না এগুলো হয়। আমি বলছি আমি জানি না, আমি এটা বিশ্বাসও করি না। তো বলতেছে আপনাকে তো কখনো কোনো কিছুতে দেখি না, বা আপনাকে তো কখনো দেখি না, এই জন্য ওদের আপনার প্রতি একটা খুব সবার, যে আপনি তো কোনো ক্লাবিং এ যান না, কোনো কিছুতে প্রোগ্রামে যান না, অ্যাটেন্ড করেন না। তাহলে কথা হচ্ছে যে ভাইয়া বলতেছিল, যে ভাইয়ের ফ্রেন্ডরা বলতেছে তাহলে তোর বউকে রিসোর্টে নিয়ে যাবি, নিয়ে ডিক্সের সাথে কিছু মিশাই দিবি, মিশাই দিয়ে এক্সচেঞ্জ করে ফেলবে। যে এতটা ডার্ক কিভাবে হয় একটা সোসাইটি। যখন আমি যতই জানছি ততই বিস্মিত হয়েছে। হ্যাঁ, আমি নিজেকেই চিনতে পারতেছিলাম, মনে হচ্ছে আমি কোন দুনিয়ায় আসছি আমি জানি না। আসলে আমি নিজেই হ্যালুসিনেশন হয় আমার সাথে মাঝে মাঝে, যে এটা কি আসলে দুনিয়া নাকি অন্য কিছু। আমার মতো মেয়েরা তো এইসব পরিবেশে কেউ থাকতে চাবে না, না। আর আমার সত্তাকে আমি এরকম ডার্ক সোসাইটিতে বড় করতে চাবো না। তো লাস্ট 6 ইয়ার্স আগে যেটা ঘটনা হয়েছে আমার সাথে, আমার যখন থার্ড বেবিটা হওয়ার পরে আর কি, হওয়ার পরে হচ্ছে ও এত পরিমাণ মদ্যপান করতে থাকে এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সব সেবন করে। পরে দেখা যাচ্ছে মাঝে মাঝে বাসায় আসে, মাঝে মাঝে বাসায় আসে না, 1-2 দিন 3 দিন পার হয়ে যায় সে বাসায় আসে না। তাকে ফোন দিয়ে রিচ করা যায় না। তার আত্মীয় স্বজন কলিগকেও ফোন দিয়ে তাকে পাওয়া যায় না, কেউ রিচ করতে পারে না তাকে। আমার ফ্যামিলি মেম্বার ফোন দিলেও তাকে রিচ করতে পারে না। তো যখন এরকম ঘটনা হয়, যখন সে 2-3 দিন পরে বাসায় ফেরলে পরে তখন আমার বাসায় ছিল আমার দেওয়ার শ্বশুর সবাই। তো আমি এক পর্যায়ে যখন তাকে জিজ্ঞেস করি, তুমি 2-3 দিন তুমি ফোনটা রিসিভ করলা না, কোথায় ছিল তো? তখন সে আমাকে মারামারি করে, মারধর করে করে বলে আমি কেন এটা জিজ্ঞেস করি, এটা নাকি আমি জিজ্ঞেস করারই একটা বইয়ের কোনো কাজ না, বউরা এগুলো জিজ্ঞেস করতে পারে না। তাই বললাম এটা কি ধরনের কথা, 3 দিন আমার বাচ্চারা কি হয়েছিলাম তুমি বলবো না, আমাদের খবর নিবা না, এটা তোমার হাজবেন্ড হিসেবে ডিউটি। সে বলে এগুলা কোনো হাজবেন্ডের ডিউটি হতে পারে না। তো যাই হোক বলে সে আমাকে যখন মারধর করে, তখনই আমার রুমের মধ্যে আমার শ্বশুর দেওর এন্টার করে। পরে আমার শ্বশুর আমাকে পিছন থেকে ধরে ধরে আর এবং আমার দেওর হচ্ছে আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরে। তো আমার দেওর যখন গলার মধ্যে চাপ দিয়ে ধরে, তখন আমি আমার হাতে মোবাইলটা যে ছিল, তাই আমি বলতেছি আপনারা যেগুলো করেন তাহলে আমি একটু মানুষ দেখুক, আমি তো কোনোদিন কখনো কিছু বলিনি, আমি এত সহ্য করেছি, আসলে এই সাই টাইম মানুষ দেখুক আপনারা কি করেন। তো মোবাইলটা নিতে আমার শ্বশুর আমাকে যখন পিছন থেকে ধরলো, আমার দেওর আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ভেঙে দিল। ভেঙে দিয়ে আমাকে গলা টিপ দিয়ে ধরে রাখছে, আমাকে মেরে ফেলবে। অনেক বাজে স্ল্যাং দিয়েছে, যেগুলো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি। তো আমাকে এমন ভাবে ধরে রাখছে যে আমাকে মেরে ফেলবে। তখন আমার বড় মেয়েটা মেজো মেয়েটা অন্য পাশে ঘুমাচ্ছিল, ওরা ওই রুম থেকে শুনে চিৎকার চেঁচামেচি শুনে ওরা আসছে। আসার পরে আমার বড় মেয়েটা এসে যখন বলতেছে আমার আম্মুকে ছেড়ে দাও ছেড়ে দাও, চাচু আমাকে মরে যাবে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তুমি ছেড়ে দাও। তখন আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার দেবর, ফার্স্ট গেল। আবার যখন আমার মেয়ে যায় আরেকটা ধাক্কা দেয়, এরকম পরপর 3টা ধাক্কা দেয় আমার মেয়েকে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে তখন আমি তো দেখা যাচ্ছে যে আমার দম জাস্ট চলে যাওয়ার পথে। তখন আমি বলতে পারতেছি না, একটা চিৎকারও দিতে পারতেছি না যে আতিক তুমি দেখতেছো না কি হচ্ছে আমার সাথে। তো তখন আমার হাজবেন্ড এখানে বসে বসে এগুলো দেখতেছিলেন। আসলে উনি এত পরিমাণ মদ্যপান এবং এত পরিমাণ নেশা জাতীয় দ্রব্য সেবন করেছে যে তার মস্তিষ্কে এটাই কাজ করতেছে না, তার ওয়াইফকে তার সামনে তার শ্বশুর দেওর মিলে মারতেছে। তখন আমার কাছে মনে হয় তাহলে আমি এই সংসারে কেন থাকবো। আমি একটু পরে মারা যেতাম, তার কারো সেন্স কাজ করতেছিল না, আমার মেয়েরা কান্নাকাটি করতেছিল। তখন আমি কোনো রকম জাস্ট নিঃশ্বাসটা টান দিয়ে আমি একটা নিঃশ্বাস জুড়ে নিতেই তখন আমার মেয়ে বলছে বাবা মা তো মারা যাচ্ছে, তুমি দেখতেছো না বাবা। তখনই সে তার হয়তো একটু তার সেন্স একটু হয়তো সেন্স কাজ করছে, তখন সে এসে তার ভাইকে ধাক্কা দিয়েছেন, ধাক্কা দিতে তখন আমি জাস্ট গিয়ে বারান্দার গিয়ে পড়ে যাই। পরে গিয়ে আমি তখন 999 একটা কল দিই। কল দেওয়ার পরে পুলিশ আসে বাসায়। পুলিশ দেখছে এসে বাসায় আমার ওদিন পরিবেশ কি ছিল, আমি এত শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে আমার বডিতে এত দাগ ছিল মায়ের। পুলিশকে বোঝানো হয়েছে যে আমি মেন্টালি সাইকো। বরাবরই তারা যখনই আমি কাউকে কিছু বলতে চাই বা প্রতিবাদ করতে চাই, তারা বোঝায় যে আমি আসলে মেন্টালি আনস্টেবল। তো পুলিশকেও তারা এটা বলে ধামাচাপা দিল। ধামাচাপা দিয়ে পুলিশ বের করে দিল। তখন আমার দেওর গিয়ে পাশের রুমে বলতেছে যে আমার মেয়ে শুনছে, বড় মেয়ে বলতেছে যে তোমার আম্মুকে তো মেরে ফেলবো। ওদের পুরো ফ্যামিলি হচ্ছে মারে মারছে এবং বলছেন মা যখন হচ্ছে প্রেগনেন্ট ছিল তখন ওরা সবাই মিলে হচ্ছে একসাথে মারে মারতেছিল না। এন্ড হচ্ছে আমরা যখন সেভ করতে গেছিলাম তখন আমাদের ধাক্কা মারতেছিল, এরপর হচ্ছে বারবার মারতেছিল, গলায় চিপে ধরে রাখতেছিলেন। আমার মেয়েরা তো দিন দিন বড় হচ্ছে, ওরা এখন সব বুঝছে বাসায় কি হচ্ছে, পারিপার্শ্বিক সিচুয়েশন। যখন আম্মুকে মারতে থাকে আমার প্যানিক অ্যাটাক হয়, তারপর আমি শ্বাসও নিতে পারি না, আমার জ্বর এক্সট্রিম লেভেল জ্বর উঠে যায়, হেডেক হয়, ব্রেন অনেক পেইন করে। আর আমাদের তো এত স্ট্রেন তো নাই যে হলে গিয়ে বাবাকে সরাইতেও পারবো। আর যদি তারপর আমরা যখন
সেভ করতেও যাই তখন উল্টা আমাদেরই মারা শুরু করে ফেলে, আমাদেরই ধাক্কা মেরে ফালাই দেয়। না বাবা ওই কুত্তা বাচ্চা কুত্তা বাচ্চা সামনে ফেল করেছি ওর বাবার টাকা দেনি বড় বড় রেডি মরে আছে, তুমি আমার চাচা মরে যেতে না। একবার তো অনেক বছর আগে আমারও প্লিজ কেউ কোনো গালি দিও না প্লিজ, আমার অনেক। তো যখন আমি আমার ফাদারকে লাস্ট কল করে বলি যে আব্বু আমি নিতে পারতেছি না, আপনি চলে আসেন, এই তো অবস্থা। তখন আমার বাবা আসে, আমাকে নিতে আসে, আমার ফুফুরা আসে, কয়েকজন আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাই আমরা সিট ডাউন করেছি। আমি তখন সংসার করতে চাইনি, তো সবার সামনে সে বলতেছে যে দেখো আমাকে লাস্ট ক্ষমা করে দাও, আমার ফাদারকে বলতেছে ক্ষমা করে দাও, এরপর আমি এরকম কিছু করবো না, মাফ করে দাও বলে সবাইকে অনেক কিছু বুঝিয়েছে যে তার দোষ সে স্বীকার করেছে। তো আমার ফাদার আমাকে বলতেছে ও যেহেতু মাপ চেয়েছে তুমি ক্ষমা করে দাও, মা ছেড়ে দাও ওকে, দেখো শেষবার সুন্দর সুযোগ দিয়ে দাও সংসারটাকে, আগে তো আমাদের এতদিন বলো নাই কিছু, তাহলে আমরা যেহেতু আসছি তাহলে লাস্ট সুযোগ দাও। এই হচ্ছে আমার এখান থেকে আরেক অধ্যায় শুরু হয় আমার জীবনে। তারপরের দিনই সেই আবার যেই আগের মানুষ সে লাস্টে এমন পর্যায়ে আমি ভয় পেয়ে আমার রুম লক করে আমি বসে থাকতাম, আমি নামাজি পড়তাম, আল্লাহকে ডাকতাম বলে। সে আমি দরজা লক থাকলো, দরজার জুড়ে জুড়ে ধাক্কাইতে যতক্ষণ পর্যন্ত আমি না খুলছি দরজা, সে দরজা ধাক্কাবে। কষ্ট হয়েছে তারা শুনতে কেন লাগে শুনতে শোন মাগির বাচ্চা, শোন মাগির বাচ্চা, মাগির বাচ্চা শোন তাক নাই মাতার তাক, নাই মাতার তাক, খানকির বাচ্চা তার সাথে মাগির বাচ্চা, আয় মাগির বাচ্চা শোন। মাগির বাচ্চা, পোস্টারের বাচ্চা, খানকির বাচ্চা, দেখ এই রাস্তার খানকির মেয়ে, আয় নাইমা খানকির বাচ্চা, রাস্তার 10 টাকার মাগির বাচ্চা, দেখ এরকম যদি করে দেয় তুমি আমার বাবা আবার হচ্ছে তাকে বাবা নানি তুই আর বাবা হইতে পারবা, এগুলো তো করতে আসো, তুমি আর বাবা হইতে পারবা না এরকম করলে প্লিজ।
मासे मासे बच्चा बात আমাকে ফেলে 20টা লাথি পেটে, 20টা পিঠে, মাথায় এত মাইট দিছে, দিতে আমার স্পাইনাল কর্ড ভেঙে দিছে। আমার মেয়েরা আমাকে লাস্টে বলে যে মা আর কত, তুমি ছেড়ে দাও বাবাকে, কারণ দেখো আমরাই তো ঘুমাইতে পারি না, আমাদেরই দম বন্ধ হয়ে যায় মা, আমরা নিঃশ্বাস নিতে পারতেছি না মা, আমাদেরকে নিঃশ্বাস নিতে দাও। সে দেখে তার মা নামাজ পড়তেছে তাহাজ্জুদে, তার মার নামাজের বিছানা থেকে টেনে নিয়ে মারতেছে। আমি 999 কল দিই, কল দিলে পুলিশ আমাকে বলে যে আপনি যে বাসায় আছেন, বাসাটা কি আপনার বাসা নাকি আপনার হাজবেন্ডের নাম? আমাকে একজন মারতেছে রাতের বেলা, আমি দরজা লক করে মাইর খেয়ে দরজাটা লক করছি, আমার সন্তান কান্নাকাটি করতেছে, আপনারা শুনতেছেন চিৎকার। তাহলে আপনার কি এটা কোশ্চেন হতে পারে নাকি আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে জাস্ট রেস্কিউ করেন আপনি এখান থেকে? না, আপনার তো মাথায় সমস্যা, আপনার হাজবেন্ড বলছে। ওর যেহেতু পাওয়ার ক্ষমতা, আমি জানতাম আমি যুদ্ধটা আমার জন্য অনেক কঠিন হবে, আমি পারবো না। তো যখন আমি লাস্টে একটা থানায় জিডি করি, জিডিটা পর্যন্ত ওরা নেয় নাই, জিডি নিচ্ছে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে বা এটা অ্যাপ্রুভ করে নাই, লিখে দিতে ফেলে। তো লাস্ট টাইম বাধ্য হয়ে আদালতে যাই, আদালতে মামলা দেই যেদিন, ওই দিনই আমাকে সাথে সাথে ওকে ওয়ারেন্ট ইস্যু করে দেয়। ওয়ারেন্ট ইস্যু হওয়ার 1 মাস চলে যায়, তাকে কেউ অ্যারেস্ট করে না। এর মধ্যে তো সে আমাকে প্রতিদিন মারধর করছে, বাসায় আসছে, মারছে। তো বাধ্য হয়ে লাস্টে আমি ডিএমপিতে একটা দরখাস্ত করি, বলি যে স্যার ওয়ারেন্ট ইস্যুটা হয়েছে কিন্তু ওনারা কেউ ধরতেছে না। তারপরে তাকে ধরে নিয়ে গেছে তার ক্ষমতা টাকার বাইরে গিয়ে আর কি, মানে 8-9 দিন সে রিমান্ডে ছিল। তখন হচ্ছে আমার প্রচুর লাইফ থ্রেট আসছে, আমার শাশুড়ি দ্বারা, আমার দেওয়ার দ্বারা এবং আমার বাইরের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল দ্বারা। আমাকে, আমার বাচ্চাকে মেরে ফেলা হবে, গুম করে দেওয়া হবে। সে আবার পাওয়ার থেকে সে বের হয়ে আসছে, কিন্তু তাকে আমার জিম্মায় ছেড়েছে এবং বলেছে যে এখানে সে আমাকে কোনো ধরনের শারীরিক মানসিক টর্চার করতে পারবে না, সে মদ্যপান করে ঘরে প্রবেশ করবে না, এটাই তার অঙ্গীকারনামা ছিল। তাকে জেল থেকে ছাড়া হলো, ওই দিনই সে আবার বোট ক্লাবে চলে গেছে, সে বাসায় আসে। সকালে আমার মেয়েরা বলছে উঠে যে মা চলো আমরা চলে যাবো, এখানে থাকবো না, কারণ বাবা যদি ঢুকে বাবা আবার তোমাকে মারবে। মানে ওরা এতটাই ভয় পাইছে, এতটাই টমাটাইজ যে মারবে। আমার মেয়েরা যেখানে থাকতে যাচ্ছে না তার বাবার সাথে, ওরা যখন ওদের ভবিষ্যৎ যেখানে আসলে আমি অন্ধকার দেখতেছি, যেখানে আমি নামাজ পড়তেছি কিন্তু ওরা শিক্ষাচ্ছে হচ্ছে মদ খাওয়া, গাঁজা, মেয়ে মানুষ নিয়ে থাকা নাকি নর্মাল। তার বাবা তার সন্তানকে বলে। আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় নাই, আমার সমাজ আমাকে শিক্ষা দেয় না, আমার পরিবার আমাকে শিক্ষা দেয় নাই। আমি তো আমার মেয়েদেরকে শিক্ষা দিতে পারি না আমার জীবনে আর কি আছে বলেন বাকি, কিন্তু আমার জীবনের মতো তো আমার মেয়েদের জীবন আমি বেঁচে দিতে পারি না। তখন আমি বাধ্য হয়ে তাকে পারিবারিক আদালতে এবং ইসলামিক আইন অনুযায়ী তাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি। সেটাও সে অ্যাকসেপ্ট করে না, মানে না। আমাকে আরো মারধর শুরু করে, আমার অত্যাচার বাড়িয়ে দেয়, আরো মানে মেরেই ফেলবে এই অবস্থা। সে আমাকে লাস্ট কয়েকদিন আগে মারধর করছে।
আমার বাসায় সিসিটিভি ক্যামেরা সে 3-4 বার ব্লক করছে। লাস্টে যখন পুলিশ লাগিয়ে দিয়ে গেলো লাস্ট মাইরের পরে, তখন আমি বলছি যে ক্যামেরাটা ভাঙবেন না বাসায়, এটা সেফটির জন্য থাক আপনাদের সবার জন্যই, দেখা যাক কে কালপিট আর কে কি। লাস্টে সে ক্যামেরা 2 বার ভাঙছে, ভাঙার পরে ক্যামেরা খুলে সে নিজেই নিয়ে গেছে ক্যামেরা। কারণ এটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাকে মেরে গুম করে ফেলা হবে। তো আমি ভয় পেয়ে আমি তখন বাসা ত্যাগ করে দিচ্ছি যে না, এখানে থাকতে পারবো না। বাসা ত্যাগ করার পরেও সে, আমি যখন মোবাইল আমার সবকিছু অফ করে দিছি, তখন সে আমাকে বিভিন্ন ধরনের মেসেজিং আমার ভাইকে করে বলে যে আমার নাকি বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক, আমি কোথায়, ফোন কেন আমার অফ, ফোনে কেন আমাকে পাচ্ছে না। আমার ভাই বলছে যে আমার ভাই বোন তো আমার বাসায় আছে, আপনি এসে চেক করে দেখেছেন, কিন্তু আপনাকে যখন ডিভোর্স দেওয়ার পরে তো আমার বোন কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। না, আমি নাকি এখনো বাধ্য তাকে প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে, আমি তাকে ফোন বল ব্যাক করে বাধ্য উত্তর দিয়েছি। দেওয়ার পরে আমার মা বাবা 14 গোষ্ঠী শুনে তুলে গালিগালাজ। তো আমাকে ওর ফ্রেন্ড নিয়ে আমাকে আনতে গেছে। আমি বলছি যে না, আমি আসবো না, এভাবে আসলে হয় না, আমার সন্তানরা কেউ আসবে না। তো ওর ফ্রেন্ড বলতেছে না, জোর করে ডিভোর্স লেটার তুলতেই হবে, মানে আমাকে জোর জবরদস্তি আর কি। আমি বলছি দেখেন, জোর জবরদস্তি করে তো সংসার হয় না, 13 বছর তো আপনার সবকিছু মেনে নিয়ে আমি ছিলাম, থাকতাম, আমি আজীবনই থাকতাম। সত্য কথা যেটা, যদি আমার মেয়েরা এই পরিবেশটা না দেখতো, আপনি যদি আমাকে এক রুমে মারতেন পিটতেন, তাও আমি আপনার সাথে সংসার করতাম। আমার সন্তানকে আমি এই পরিবেশ দিতে পারি না। এখন আমি নিরুদ্দেশ গুম হয়ে আছি। আমার মেয়ে, আমার সন্তানকে আমাকে সে মেরে ফেলবে, সবাই থ্রেট দিয়েছে, ওর ফ্যামিলি, ফ্রেন্ডস এবং আশেপাশে যাদের সাথে চলাফেরা করে বড় বড় পলিটিশিয়ান সবাই। আমার জীবন তো শেষ না, আমার জীবন তার কি আছে, আমি তো শেষ অলরেডি। আমি আমার জীবনে 13 বছর এত মাইর খাইছি যে আমার আর কিছু নাই আসলে জীবনে। আমি আমার নিজের জীবনে নিজেই অনেক সুইসাইড করতে চেয়েছি, দেখেন এমন পরিবেশে ছিলাম। আমার মনে হচ্ছে যে আমি মারা যাব। আমি অনেক সুইসাইড নোট নিতে গেছি, আমার সন্তান আমাকে ফিরাইছে যে মা মরো না, তুমি মরে গেলে আমাদের তো দেখার কেউ নেই মা, আমি যদি মারাও যাই, ও তো ওর মতো মেয়ে মানুষ, মদ গাঁজা ইয়াবা বিভিন্ন ক্লাবিং ওগুলো নিয়ে পড়ে থাকবে, ওর দাদা থাকবে দাদার মতো, চাচা থাকবে চাচার মতো, ওরা সবাই তো এরকমই। কিন্তু আমার কথা হচ্ছে আমার মেয়েরা যাতে কোনো নির্যাতনের শিকার না হয়, ওরা যেন মানে একটা সুস্থ পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে বাঁচতে পারে। তো আপনাদের কাছে আমি বলবো যে আমাকে আমার সন্তানকে নিয়ে বিচার দিবেন আশা করি, এবং অ্যাটলিস্ট ওদেরকে আপনারা জাস্টিস দিবেন ইনশাল্লাহ।